রাজনীতিকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বাংলাদেশে কি চলছে সে খবর কোনো মিনমিন মিডিয়া এতদিন দেখায়নি, কিন্তু আমরা দেখে এসছি। কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে আগুন জ্বললে তার আঁচ এসে পড়তে বাধ্য পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সেই দাবানল ছড়িয়ে পড়তে বাধ্য গোটা দেশের বিভিন্ন প্রান্তে। প্রথমত আমাদের ভাষা এক, বাংলা, মাতৃভাষা বাংলা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিবেশী দেশ যদি সিরিয়া প্যালেস্তাইন হয়ে যায়, প্রতিবেশী দেশ যদি পাকিস্তান হয়ে যায়, তাহলে তার খুঁটিনাটি আপডেট হাল হাকিকত জানার অধিকার রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের, ভারতের সমস্ত বাঙালির। তাই শুরু থেকে একমাত্র রিপাবলিক বাংলা যারা আগা পাঁচতলা বাংলাদেশের খবর দেখিয়ে এসছে। বাকিদের হয়তো এখন মনে পড়েছে, কিন্তু আমরা টানা খবর দেখিয়ে এসেছি। এবং একমাত্র নিউজ চ্যানেল চোখে চোখ রেখে প্রশ্ন করেছে ভারত সরকারকে যে ভারত সরকার করছেটা কি, কি করছে এখনো পর্যন্ত। যে রাজনৈতিক দল যারা হিন্দুদের জন্য সবসময় বার্তা দিয়ে এসছে, গোটা বিশ্বে হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এসছে, সেই রাজনৈতিক দল কেন্দ্রে এই মুহূর্তে ক্ষমতাসীন, তারা কতটা কড়া পদক্ষেপ নিয়েছে একমাত্র প্রশ্ন তুলেছি আমরা রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে। আজকেও যখন এই খবর আপনাদের দিচ্ছি তখনও বাংলাদেশ চলছে। হাজার হাজার হিন্দু মানুষজন সেখানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। মারাত্মক ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। আপাতভাবে দেখলে হয়তো আপনার মনে হবে যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে জেনে আমার কি হবে, কিন্তু হবে মশাই, ভয়ঙ্কর হবে। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে যদি আপনি নিশ্চিন্তে বসে থাকেন, তাহলে বুঝবেন যে সেই আগুন যদি সময় মতো নেভানো না হয়, তাহলে সেই আগুন পোড়াতে 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 আপনার বাড়ির দালানেও এসে পৌঁছবে, আপনার দেয়ালেও লাগবে আগুনের আঁচ, আগুনের হলকা, আগুনের তাপ। আর সব থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের ভারতের সেই অঙ্গরাজ্য যে এই প্রতিবেশী দেশ বাংলাদেশ তার সঙ্গে সব থেকে বেশি বর্ডার অংশ ভাগ করে নিয়েছে। সব থেকে বেশি বর্ডার অংশ রয়েছে, বর্ডার এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের। তাই চোখ বন্ধ করে থাকার সময় নয় এটা। চোখ বন্ধ করে থাকতে গিয়ে অনেক বড় বড় দেশ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, সামলাতে পারিনি। যতক্ষণ না পর্যন্ত বিপদ দরজায় এসে কড়া নাড়বে, বলবে দরজা খোলো আমি এসে গেছি, ততক্ষণ পর্যন্ত কি আমরা নিশ্চিন্তে বসে থাকব? চোখ বন্ধ করে লেপ কম্বল মুড়ি দিয়ে শীতের আমেজ উপভোগ করব? সোজাসুজি প্রশ্ন করার সময় এসেছে, সোজাসুজি জেগে থাকার সময় এসেছে, জেগে ঘুমানোর সময় আর নেই। আজ যখন এই খবর আপনাদের সামনে তুলে ধরছি, তখন দেখুন কি চলছে বাংলাদেশে আজও। আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে কিভাবে কি মারাত্মক অপবাদ, কখনো দেশদ্রোহী, কখনো সন্ত্রাসী। একজন হিন্দু সন্ন্যাসী সে নাকি সন্ত্রাসী, সে নাকি দেশদ্রোহী। অথচ যে সন্ন্যাসী দরকারে অদরকারে ত্রাণ নিয়ে ছুটে বেরিয়েছে, শুধু ইসকন নয়, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা পর্যন্ত, তারা ধর্ম দেখে না, রং দেখে না, দল দেখে না। এমন নয় কি তারা ত্রাণ বিলোবার সময় জিজ্ঞাসা করে না যে মাদুলি আছে কিনা, তাহলে মাদুলি খুলে রাখো তবে গিয়ে ত্রাণ পাবে। নামাজ পড়ো কিনা 5 ওয়াক্তের। মনে পড়ছে আপনাদের বেশি দিন আগের কথা নয়, যখন বাংলাদেশ বন্যায় ভাসছিল, যখন বাংলাদেশের লোকজনেরা বলছিল বয়কট ইন্ডিয়া, আর বলছিল যে ফারাক্কার সমান বাঁধ নাকি বাংলাদেশও তোলা হবে। সেই সময় কোমর সমান জল, কোথাও ডুবে যাওয়া জল নৌকা নিয়ে নিয়ে এই ইসকন, এই ভারত সেবাশ্রমের সাধু সন্তরা প্রত্যন্ত প্রান্তে গিয়ে তারা ত্রাণ বিলি করেছেন। ঠিক পাল্টা ছবি দেখেছি আমরা সেই বাংলাদেশেই, যেখানে হিন্দুদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, সেখানে বাধ্য করা হয়েছে তাদেরকে নামাজ পড়তে। নামাজ না পড়লে নাকি ত্রাণের খাবার পাওয়া যাবে না। সেই বাংলাদেশে সেই দিনই কোথাও বোঝা গেছিল যেখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে, কিন্তু আমাদের তো দায় নেই কথা বলার। যতক্ষণ না পর্যন্ত ওরা মরবে, ওরা মারবে, ওখানে কাটাকাটি হবে, রক্ত গঙ্গাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো দায় নেই। আজকেও যখন এই খবর বলছি, সেই সময় চট্টগ্রামে হিন্দুদের প্রতিবাদ হচ্ছে। শুধুমাত্র চট্টগ্রাম নয়, একে একে বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, বিভিন্ন জায়গার মানুষজন হিন্দুরা রাস্তায় নামছেন।
মনে করছেন, তারা বুঝতে পেরেছেন যে এটা 47 সাল নয় যে আমরা লোটা কম্বল নিয়ে গুটিয়ে পাশের দেশে চলে যাব, ভিটে মাটি ছেড়ে সব কিছু ছেড়ে রাতারাতি উদ্বাস্তু হয়ে যাব। এটা 71 নয়, এটা 2024। 2024-এ বাংলাদেশের হিন্দুরা খুব ভালো করে জানে যে বাংলাদেশ ততটাই তাদের যতটা মুসলিমদের। অতএব এবার আর উদ্বাস্তু হওয়ার জন্য নিজের দেশ, নিজের ভিটে মাটি কেউ ছাড়বে না। তাই প্রাণ থাকতে বাংলাদেশের মাটি না ছাড়ার আমরণ লড়াই করছেন বাংলাদেশের হিন্দুরা। দাঁতে দাঁত চিপে, মাটি কামড়ে, রক্তাক্ত হয়ে, মার খেয়ে, বোমা খেয়ে, গুলি খেয়ে, লাঠি খেয়ে তারা আন্দোলন করছেন। আমি জানি না বাংলাদেশের সেই সমস্ত মেধাবীরা কোথায় গেলেন যারা শহীদ হয়ে গিয়েছিলেন। আবারও পুলিশের লাঠি, আবারও পুলিশের গুলি, আবারও বোমাবাজি চলছে। ফুল ফ্রেম দেখাবো সেই ছবি। চট্টগ্রামে হিন্দুদের প্রতিবাদ মিছিল, সেই মিছিল থেকে উঠল লড়াইয়ের স্লোগান। গোপালগঞ্জে হিন্দুদের প্রতিবাদ মিছিল, চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে স্লোগান। চট্টগ্রামের পর দেখবো এবার গোপালগঞ্জের ছবি। আজকের ছবি কিছুক্ষণ আগে বিকেলের দিকে শেষ পাওয়া ছবিগুলো এক এক করে তুলে ধরছি। এরপর গোপালগঞ্জের ছবি দেখুন, এখানেও হিন্দুরা মিছিল করছে, চারিদিকে গগনভেদী স্লোগান উঠছে, জয় শ্রীরাম। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ধক আছে বাংলাদেশের হিন্দুদের, স্যালিউট তাদের, স্যালিউট। অন্তত এবারের হিন্দুদের মতো তারা দুটো মুখ নিয়ে চলেন না, ভণ্ড সেকুলারিজম নিয়ে চলেন না। তারা বাংলাদেশে নিজেদের ধর্মের জন্য, নিজেদের বাঁচার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য লড়াই করছেন। দেখুন গোপালগঞ্জের ছবি। আর এরপর বরিশালের ছবিও। বরিশালে একজোট হিন্দুরা, এক হওয়ার বার্তা, জয় শ্রীরাম স্লোগানে বিশাল মিছিল বরিশালে। দেখুন বরিশালের ছবি, ফুল ফ্রেম। সবাই হাতে করতেন দিয়ে, হাতে তালি দিয়ে সবাই স্লোগান গাবেন, সবাই হাতে তালি দিয়ে স্লোগান গাবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলাদেশে ইউনূসের চূড়ান্ত অরাজকতার স্বেচ্ছাচারিতা, এই অরাজকতার পরে আর এসক্লেমেটারি বসে না। চূড়ান্ত অরাজকতা দেখতে পাচ্ছি আমরা, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী শাসন দেখতে পাচ্ছি আমরা। কিছু অবাক হওয়ার নেই, প্রশ্ন করার নেই। যা দেখা যাচ্ছে, দু চোখে যা দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভয়ঙ্কর হিন্দু নিধনের পর প্রতিবাদ এবার শুরু হয়েছে এপারেও, ভারতেও। আজ দেখলাম দিনভর আমরা বিজেপির প্রতিবাদ মিছিল জায়গায় জায়গায়, কখনো বর্ডার, কখনো সীমান্ত অংশে, কখনো গতকাল দেখেছিলাম বিধানসভার বাইরে, আজকে দেখলাম বাংলাদেশ হাই কমিশনের বাইরে। দফায় দফায় উত্তপ্ত হলো পশ্চিমবঙ্গ বিজেপির মিছিল থেকে। ওপারে হিন্দু নিধনের প্রতিবাদে পথে নামলো বঙ্গ বিজেপি। দেখুন সেই ছবি। ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গার, ভারত মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেখানকার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, তিনি এই অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতিতে কি বার্তা দিয়েছেন একবার শোনাবো। ভারত সরকারকেও কড়া স্টেপ নিতে হবে। ভারত সরকার খালি বিবৃতি দিয়ে ক্ষান্ত হলে চলবে না, কড়া স্টেপ নিতে হবে। কারণ ভারত সরকার এর জন্য তো প্রতিশ্রুতিবদ্ধ যে তাদেরকে আমরা স্থান দেব। তো সেই জন্য চিন্ময় মহাপ্রভুর যে আজকে গ্রেপ্তারি, তার ধিক্কার জানাচ্ছি আমরা। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তার জন্য সত্যি সত্যি প্রতিবাদ দরকার।
আর ইতিমধ্যে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। বিশ্ব আস্তে আস্তে জাগছে। এই মুহূর্তে শোনাবো স্বামী জিতেন্দ্রনন্দ সরস্বতী, তার কি বক্তব্য এই ঘটনার প্রেক্ষিতে, শোনাবো একবার, দেখুন। भारत सरकार को बांग्लादेश के ऊपर सख्त से सख्त कार्यवाही करनी चाहिए। भारत के प्रधानमंत्री श्रद्धेय नरेंद्र मोदी जी से यह मांग करता हूं कि बांग्लादेश के हिंदुओं को बचाने के लिए, हिंदू जेनोसाइड रोकने के लिए सैन्य कार्यवाही अगर अपेक्षित है तो हमें करनी ही चाहिए। প্রত্যেকের আবেদন হচ্ছে এই পরিস্থিতির মধ্যে অবিলম্বে পদক্ষেপ নিক ভারত সরকার। শুধুমাত্র বিবৃতি নয়, কড়া থেকে কড়া পদক্ষেপ, যা আমরা গতকালও সওয়াল করেছিলাম। আজকে একই কথা শুনতে পাওয়া যাচ্ছে, একই কথা প্রতিধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমনকি রাজনৈতিক দল বঙ্গ বিজেপির তরফ থেকে এই দাবি রাখা হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের পথে নামছে। প্রশ্ন হচ্ছে শুধুমাত্র একা বিজেপির দায়িত্ব নয়, এই দেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত রং বর্ণ ভুলে, জাতি ধর্ম ভুলে প্রতিবেশী দেশে হিন্দু নিধনে প্রতিবাদ করতে পারবে? বুদ্ধিজীবীরা প্রতিবাদ করতে পারবে? গোটা বিশ্ব একজোট হয়ে এই জঘন্য হত্যালীলার প্রতিবাদ করবে কি? করলে কবে করবে? আর কবে করবে? যখন বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে তখন করবে? একটাই স্লোগান, একটাই দাবি, অবিলম্বে ইউনূস সরকারের এই নৃশংসতা বর্বরতা বন্ধ করতে হবে। এমন কোনো পদক্ষেপ নিতে হবে যাতে এই ইউনূস সরকারকে জব্দ করা যায়, আর এমনভাবে জব্দ করা যায় যাতে কোনোদিনও তা সে দুঃস্বপ্ন না ভাবে যে নিজের দেশে বসে বসে সংখ্যালঘুকে এভাবে নিধন করা যায়। কিন্তু প্রশ্ন একটাই, কবে? অবিলম্বে ভারত সরকারের হস্তক্ষেপ চাই, অবিলম্বে চাই বিশ্বজোড়া প্রতিবাদ, কারণ না হলে অনেক দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করা সম্ভব নয়। অবিলম্বে চাই হস্তক্ষেপ, অবিলম্বে চাই সমস্ত রাজনৈতিক দলের রাস্তায় নামা, অবিলম্বে চাই বাংলাদেশের হিন্দুদের পাশে থাকা এবং বিশ্বজোড়া প্রতিবাদ অবিলম্বে চাই। কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ? কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক। বাংলাদেশে যে হিপোক্রেসি চলছে, যে জঙ্গল রাজ চলছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রাণ সংশয় আছে। পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখুন, আজকে মুখ্যমন্ত্রীর আচরণ দেখুন। তাই হিন্দুরা এক হও, প্রতিবাদ করো। তাই হিন্দুরা এক হও, প্রতিবাদ করো। কেন বারবার করে বলছি যে চাই বিশ্বজোড়া প্রতিবাদ জানেন? কারণ মারাত্মক ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। যে শুরুতেই বললাম, যদি প্রতিবেশীর বাড়িতে চালায় আগুন লাগে আর আপনি যদি নিশ্চিন্তে ঘুমোন, শীত ঘুম দেন আর ভাবেন যে ওটা প্রতিবেশী দেশ, আমাদের না ভাবলেও চলবে, আমরা আমাদের দুর্নীতি চুরি নিয়ে ভাবি, দরকার নেই আপাতত প্রতিবেশী দেশের আগুন লাগা, তার আগুন নেভানো নিয়ে ভাবা, তাহলে বলি যদি সেই আগুন না নেভানো হয় সময় মতো, যদি সময় মতো প্রতিবেশীর বাড়িতে দমকল না আসে, যদি আগুন না নেভে, তাহলে জানবেন ওই আগুন পোড়াতে 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 আপনার বাড়ির দরজাতেও এসে টোকা মারবে, আপনার দেওয়ালেও আগুনের হলকা লাগবে, আপনার ছাদও পুড়বে ওই আগুনে। কারণ এই মুহূর্তে একটা মারাত্মক ষড়যন্ত্র চলছে, আর যে ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে এই ইউনূসের। কেন প্রতিবাদ দরকার? পরপর কয়েকটা পয়েন্ট বলছি, যে পয়েন্টগুলো নিয়ে ভাবার সময় এসেছে। ভাবতে হবে আপনাদের, আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ভাবতে হবে। দেখুন, এই ইউনূস, বাইডেনের সঙ্গে সুসম্পর্ক ছিল ইউনূসের, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে ডেমোক্র্যাটদের পুতুল ছিল ইউনূস। এখন ডেমোক্র্যাটরা নেই, আর ডিপ স্টেটের নিয়ন্ত্রণ কমে গেছে, কারণ আমেরিকায় এখন পালাবদলে এসেছেন ট্রাম্প, আর ট্রাম্প ইউনূসকে কোনোভাবেই বরদাস্ত করবে না, সেটা আগে থেকেই বার্তা দিয়ে রেখেছে। আমরা জানি ট্রাম্প যা বলেন তা অন্তত করেন, কিন্তু ক্ষমতা বসার আগে এন্টায়ার চার্জ নেওয়ার, পুরোপুরি চার্জ ক্ষমতা নেওয়ার আগে এখনো পর্যন্ত সময় রয়েছে ট্রাম্পের সামনে কিছুটা, কারণ রাতারাতি ক্ষমতা বদল হবে না। আপনারা জানেন যে প্রসেসে আমেরিকা নির্বাচন হয়েছে, তাতে এখনো পর্যন্ত 1.5 থেকে 2 মাস সময় রয়েছে পুরোটা টেক ওভার করতে ট্রাম্পের। এই 1.5 থেকে 2 মাসের মধ্যে যাবতীয় ধ্বংসাত্মক জিনিস করে ফেলতে হবে ডিপ স্টেটকে, ডেমোক্র্যাটদের মাথায় হাত বুলিয়ে, আর তাদেরই পুতুল হচ্ছে ইউনূস। এই সময় ভারতকে বেশি গুরুত্ব ট্রাম্প দিচ্ছেন, বিনিয়োগ নিয়েও তাই চিন্তায় রয়েছেন ইউনূস, কারণ আমেরিকার সাহায্য তো পাবেই না,
উল্টে ভারত আর ট্রাম্পের বন্ধুত্ব তার দুশ্চিন্তা বাড়াচ্ছে। ইউনূস বুঝতে পেরে গেছেন যে তার খেলার বেশি দিনের নয়। মোহাম্মদ ইউনূসকে গদি ছাড়তে হবে, মোহাম্মদ ইউনূসকে দেশ ছেড়ে পালাতে হবে। যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প পুরোপুরি ক্ষমতায় বসছে, সে দেশের নির্বাচনের নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত সময় রয়েছে। তাই হয়তো সময় রয়েছে হাতে গুনে এই নভেম্বর আর ডিসেম্বর। নভেম্বর শেষ আর বাকি রইল ডিসেম্বর। তো এই 2 মাসের, এই 1-1.5 মাসের মধ্যে যাবতীয় ধ্বংসলীলা চালাতে হবে ইউনূসকে। ব্যাপারটা এমন যে আমি তো থাকবো না, কিন্তু আমার পর এই দেশকে আর সোজা হতেও দেব না। আপনারা ভুলে যাচ্ছেন পোড়ামাটি তত্ত্ব। এটিলা হুনের কথা মনে আছে? পোড়ামাটি তত্ত্ব অর্থাৎ এটিলার পলিসি ছিল, সেই হুন নেতা, দুর্ধর্ষ নৃশংস হুন নেতা এটিলা, তার তত্ত্ব ছিল যেখান দিয়ে তার চাকা যাবে, ঘোড়ার চাকা যাবে, ঘোড়া যাবে, ঘোড়ার খুরের দাগ থাকবে, সেই সমস্ত মাটিকে পুড়িয়ে দেওয়া হবে যাতে কখনো সেখানে আর বসতি না হয়। ইতিহাস বলছে এই কথা। স্কচড আর্থ পলিসি, যার বাংলা হচ্ছে পোড়া মাটি তত্ত্ব। এখন সেই জঘন্য খেলাটাই খেলছেন মোহাম্মদ ইউনূস। আমি থাকবো না, কিন্তু আমি যখন থাকবো না তখন এই বাংলাদেশও থাকবে না। বাংলাদেশকে ভেতর থেকে শেষ করে দিয়ে যাব, ধ্বংস করে দিয়ে যাব, যাতে কয়েক বছর লেগে যায়, কয়েক দশক লেগে যায় একটা দেশের মাথা তুলে দাঁড়াতে। শুধু তাই নয়, এই পোড়ামাটি তত্ত্বকে কাজে লাগিয়ে বিভাজন করা হচ্ছে, সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, যাতে ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত লাগে এবং গোটা বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যায়। আর তার পুরো ঝাপটাটা এসে পড়ে ভারতের ওপর। আমি আবারও বলি, প্রতিবেশী দেশে আগুন লাগলে ভারত নিশ্চিন্তে দিন গুজরান করবে, কখনো সম্ভব নয়, হতে পারে না, এর আগে হয়নি। তাই ইউনূস সরকারের যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের আগুন, সেই ষড়যন্ত্রের আগুনে কিন্তু পূর্বে ভারতও পুড়তে বাধ্য। আর এই ছোট একটা নমুনা দিয়ে, এত বড় ষড়যন্ত্রের কথা বললাম, সেখান থেকে ছোট্ট নমুনা। আইনজীবী খুন হয়েছেন গতকাল, আপনারা জানেন, এবং সেই আইনজীবী খুনে গতকাল একের পর এক সনাতনীদের গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। দেখুন কি মারাত্মক ষড়যন্ত্র ইউনূসের। যখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো, পুলিশ সেখান থেকে সরে গেল এবং এর মধ্যে প্রায় 5 থেকে 6 জনের বিরুদ্ধে বড় বড় অভিযোগ রয়েছে। বড় বড় অভিযোগ, কারোর বিরুদ্ধে মার্ডার চার্জও রয়েছে এবং এরা প্রত্যেকে অহিন্দু। কেউ লীগের সমর্থক, কারোর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে, কেউ আবার নামকরা দাগি ক্রিমিনাল। অথচ পুরো বিষয়টা চালিয়ে দেওয়া হলো হিন্দু সনাতনীদের ঘাড় দিয়ে। আর এখন নতুন যা জানতে পারছি আমরা, যে চিন্ময় প্রভুর বিরুদ্ধেও নাকি মারাত্মক ষড়যন্ত্র চলছে। যে অভিযোগ করা হয়েছে ইসকনের তরফ থেকে, অভিযোগ যে জেলেই নাকি খুনের আশঙ্কা করা হতে পারে। সকাল থেকে নাকি তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, জেলে তাকে খাবার দেওয়া হচ্ছে না, কারোর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না, এমনকি তাকে নিয়ে কোনো বিবৃতি পর্যন্ত নেই জেল কর্তৃপক্ষের। এই জায়গা থেকেই প্রশ্ন, তাহলে কি আরো বড় সড়ো কোনো ষড়যন্ত্র চলছে? আর এই এত বড় ষড়যন্ত্র যদি হয়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এত চুপ থাকার কারণই বা কি? বাকিরাই বা কেন চুপ করে রয়েছে এখনো পর্যন্ত? কিসের জন্য অপেক্ষা করছেন তারা? যে বক্তব্যগুলো পরপর এসছে অগ্নিমিত্রা পাল এবং কৌশিক অধিকারীদের বক্তব্যগুলো একবার শোনাবো, যে কি কারণে এই সুদীর্ঘ নীরবতা। আমি আবারও বলি, প্রতিবেশী দেশে আগুন লাগলে চুপ করে মজা দেখলে আমরা পার পাবো তো? বক্তব্য শোনাই কয়েকটা, অগ্নিমিত্রা পাল এবং কৌশিক অধিকারী। হিন্দুদের ওপর যে অত্যাচার লাগাতার চলছে, শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গে লাগাতার। এবং আজকে মুখ্যমন্ত্রী এবং এই সরকার ওয়াকফ বিল নিয়ে এক প্রস্তাব আনছে বিধানসভায়। আজকে 30 তারিখে ওয়াকফ বিল নিয়ে একটি সমাবেশ করছে, অথচ বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার, সেটা নিয়ে ওনার স্পিকটি নট। আজকে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বলেছিলেন যে বর্ডার খুলে দেওয়া হোক, সমস্ত যারা রয়েছেন, যারা অত্যাচারিত চলে আসুক। তাহলে আজকে বিধানসভায় প্রস্তাব আনছেন না কেন? কেন আমরা সবাই মিলে এই প্রস্তাব আনছি না যে চিন্ময় প্রভুর নিঃস্বার্থতাকে রিলিজ করা হোক? অ্যাবসলিউটলি মুসলমান ভোট ব্যাংকের, বা যাকে উনি দুধেল গাই বলেন না, তাদের ভয়ে আজকে উনি হিন্দুদের নিয়ে একটা কথা বলতে পারছেন না। হিন্দুরাও দেখুন, পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখুন, আজকে মুখ্যমন্ত্রীর আচরণ দেখুন। আজকে আমাদের দোরগোড়ায় করা নাচছে, যা বাংলাদেশে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে দোরগোড়ায় করা নাচছে। তাই হিন্দুরা এক হও, প্রতিবাদ করো। এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন নিশ্চুপ? এটা আমার কাছে বিরাট প্রশ্ন। আমরা কেন নিশ্চুপ থাকবো? ঘটনা যেখানেই ঘটুক, সম্প্রদায় যে সম্প্রদায় হোক,
আমরা সর্বত্র প্রতিবাদ করি, এটাই আমাদের দেশের সংস্কৃতি। কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আঘাত নেমে আসবে এ কথা আমরা স্পষ্টভাবে কেন বলতে পারবো না? এ কথা বলা মানে কোনো সাম্প্রদায়িকতা নয়। আবার বলছি, সেখানটা আমরা চুপ করে থাকি কেন? আমরা কিছুদিন আগে দেখেছিলাম যখন এনআরসি সিএ এসেছিল, তখন পশ্চিমবঙ্গের অনেক বুদ্ধিজীবী এবং বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, সিনেমার অভিনেতা, সঙ্গীত শিল্পী তারা গান গেয়েছিলেন, আমরা এই দেশেতে থাকবো, আমরা অন্য কোথাও যাব না, এই দেশেতে থাকবো। এখন আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশের হিন্দুরা যদি বলে আমরা অন্য কোথাও যাব না, এই দেশেতেই থাকবো, তাহলে তাদের কি অপরাধ হয়ে যাবে? এই বুদ্ধিজীবীরা গাজাতে চাঁদ উঠলে পশ্চিমবঙ্গে ঈদ পালন করেন, প্যালেস্তাইনে চাঁদ উঠলে পশ্চিমবঙ্গে ঈদ পালন করেন, কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে এদের মুখে কোনো বক্তব্য নেই, কোনো বুদ্ধিজীবীদের কোনো বক্তব্য নেই। এরা নিশ্চুপ হয়ে আছে। এরা কি চায়? এরা পৃথিবীটাকে কি একটা সন্ত্রাসবাদী মানুষদের হাতে তুলে দিতে চায়? সত্যি এই নীরবতা, সুদীর্ঘ নীরবতা, যে নীরবতা কোথাও দেখতে পাচ্ছি আমরা, সেই নীরবতার ফল মাসুল আমাদের কিভাবে গুনতে হবে? যে প্রশ্নগুলো নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করছি, সোজাসুজি নজর রাখি সেই প্রশ্নগুলোর দিকে। প্রশ্ন 1, বাংলাদেশকে কি ইচ্ছাকৃতভাবে অশান্ত করা হচ্ছে? নিজের অপদার্থতা ঢাকতে বারবার করে ইউনূস সরকার প্ল্যান করে ষড়যন্ত্র করছে। কোয়েশ্চেন নাম্বার 2, হিন্দুদের টার্গেট কি আসলে মারণ ষড়যন্ত্র ইউনূসের? এর নেপথ্যে অন্য কোনো গল্প রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 3, ভারত কবে কড়া পদক্ষেপ নেবে? শুধুমাত্র বিবৃতি পাবো নাকি কোনো কড়া পদক্ষেপও পাবো? এত শক্তিধর দেশ, অর্থনৈতিক দিক থেকে, পরমাণু শক্তির দিক থেকে কবে পদক্ষেপ নেবে ভারত? 4, হিন্দু নিধনের প্রতিবাদের দায় কি শুধুমাত্র বিজেপির, শুধুমাত্র ক্ষমতায় রয়েছে বলে? আর কোনো রাজনৈতিক দল, আর কোনো বুদ্ধিজীবী, আর কারোর দায় নেই? তারা কেন চুপ করে রয়েছেন? এই প্রশ্নগুলো নিয়ে শুরু করছি আজকে সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, স্টুডিওয়ে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, এবং স্টুডিওর বাইরে থেকে রয়েছেন ব্লিটসের সম্পাদক সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায়। বিজেপির তরফ থেকে যে প্রশ্নগুলো রয়েছে নিঃসন্দেহে সেই প্রশ্নগুলো করব, আর কিছুক্ষণের মধ্যে বিজেপি মুখপাত্র সজল ঘোষ আমাদের সঙ্গে যোগদান করবেন। আমি প্রথমেই আসি অরিত্রর কাছে। অরিত্র, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, আমি শুরুতেই বলছিলাম, নিঃসন্দেহে দেশের সরকারের কাছে গতকাল থেকে আমরা প্রশ্ন করছি কবে 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 আর কবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজকে দেখা গেল পশ্চিমবঙ্গের বিজেপি রাস্তায় নামছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে পেট্রাপোল সীমান্তে কোনো কিছু লরি পাস করতে দেওয়া হবে না, মেডিকেল ভিসা দেওয়া হবে না। আমার বক্তব্য যে শুধুমাত্র এক্ষেত্রেও বিজেপিরই বা দায়বদ্ধতা রয়েছে কি? বাকি রাজনৈতিক দলের নেই? বাকি বুদ্ধিজীবীদের দায়বদ্ধতা নেই? প্রতিবেশী দেশে আগুন লাগলে আমরা কি করে ভেবে নিচ্ছি আগুনের আঁচ আমাদের ওপর আসবে না? কারণ পশ্চিমবঙ্গ এই দেশের সবথেকে সংলগ্ন দীর্ঘ বর্ডার শেয়ার করা একটা রাজ্য। কি করে সম্ভব যে আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারি? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি একটি ভাইরাল পোস্ট বেশ কিছু ঘন্টা ধরে ফেসবুকে অত্যন্ত জনপ্রিয়, এই পোস্টটিতে দেখবেন জেনজি বলে বাংলাদেশের একটি বিখ্যাত ফেসবুক পেজ, সেখানে একটি পোস্ট করা হয়েছে গতকাল যে আমরা আগে মুসলিম তারপর বাংলাদেশ। এবার ঘটনা হচ্ছে যে আমাদের, আপনি যাদেরকে বলছেন না এই বুদ্ধিজীবী এরা, একটা অদ্ভুত কনসেপ্ট আমাদের এই মুহূর্তে বাংলার রাজনীতিতে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আপনি যদি নিজেকে হিন্দু বলেন, গর্বিত হিন্দু বলেন, অথবা আপনি যদি হিন্দুদের হয়ে কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে বিজেপি হতে হবে। হিন্দু আর বিজেপি এক নয়। আমি হিন্দু ধর্ম, আমি গর্বিত হিন্দু, গর্বিত ভারতীয়, বিজেপির ভোটার নই বা নাও হতে পারি, কিন্তু এটাকে একটা ছড়িয়ে দিচ্ছে তৃণমূল, সিপিএম সহ সমস্ত দল যে হিন্দু মানে হিন্দু যেন একটা রাজনৈতিক কথা, তা নয়। হিন্দু একটা সংস্কৃতি, হিন্দু একটা ধর্ম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে কলকাতায় যে এই যে বামপন্থী, অতি বাম, এদের একটা কনসেপ্ট আছে যে সংখ্যালঘু আর মুসলিম এটা যেন সম্পৃক্ত হয়ে আছে। সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয়, সংখ্যালঘু মানে শিখ, জৈন, খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। আমাদের এখানে যেরকম অন্যান্য ধর্মের মানুষরা সংখ্যালঘু, আবার পৃথিবীর বহু দেশে হিন্দুরাও সংখ্যালঘু। ফলে মাইনরিটি রাইটস নিয়ে কথা বলা মানে নির্দিষ্ট কোনো ধর্মের হয়ে কথা বলা নয়। যদি মাইনরিটি রাইটসটা নিরপেক্ষভাবে ভারতের বুকে বসে কথা বলতে হয়, তাহলে আমাদের ভারতবর্ষে তো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রায় সুপ্রিম কোর্ট দিতে পারে। আমাদের ভারতবর্ষে তো সুপ্রিম কোর্ট সেকুলার এবং সেশালিস্ট এই দুটো কথাকে বাদ দেওয়ার জন্য জনস্বার্থ মামলা করা হলে সেটাকে
খারিজ করে দিতে পারে। তাহলে এই বুদ্ধিজীবীরা, এই যে যারা স্পেশালিস্ট, যারা হিন্দু কথাটা মুখে উচ্চারণ করতে পারে না বিজেপির ভয়ে, কি ভয় আমি জানি না, আমি হিন্দু আর আমি বিজেপি এই দুটো তো এক হতে পারে না। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যখন মাইনরিটি রাইটস নিয়ে বাংলায় কথা বলবেন তখন বিভিন্ন ধর্মের নাম করা হবে, বিভিন্ন ধর্মের নামে স্পেসিফিক ক্লাসিফিকেশন করে রিজার্ভেশন নিয়ে কথা বলা হবে, কিন্তু আপনি হিন্দু নিয়ে কথা বলতে গেলেই আপনাকে সেকুলারিজমের গান গাইতে হবে। ফলে সেকুলারিজম কনসেপ্ট ওয়েস্টে যেভাবে এসছে আমাদের এখানে নেই। যদি সত্যি সেকুলারিজম বাংলাদেশে সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ, কিন্তু ধর্মনিরপেক্ষতার লেশমাত্র নেই। আজকে যে বিচার ব্যবস্থা নিয়ে এত বিতর্ক, আমার সরাসরি প্রশ্ন হচ্ছে এই বিচার ব্যবস্থা কোথায় ছিল যখন দিনের পর দিন বাউল মেলা বন্ধ হয়েছে, দুর্গাপুজো বন্ধ হয়েছে, মন্দিরে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়েছে, হিন্দুদেরকে কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মানে মাথা থেকে ধড় আলাদা করে দেওয়া হয়েছে। তখন এই বিচার ব্যবস্থা, গণতন্ত্র যে নিয়ে এত বড় বড় বিবৃতি বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতকে দিচ্ছে, তখন এই বিচার ব্যবস্থা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা কোথায় ছিল? আজকে আমরা দেখতে পাচ্ছি একজন ইসকন সংগঠন নাকি জঙ্গিবাদী অর্গানাইজেশন, ইসকন সংগঠন নাকি রাষ্ট্রদ্রোহী, অথচ দিনের পর দিন যারা সেখানে ছাত্র সমাজের নামে এই রকম মানে উগ্র মৌলবাদ প্রচার করে গেল, আজকে সেই ছাত্রদের তো দেখা যাচ্ছে না। আজকে এমন আমি তো সেটাই বললাম, যে সমস্ত মেধাবীরা নাকি পুলিশের ভূমিকা নিয়ে এত কিছু করে ফেললো, ড্রোন ক্যামেরা নিয়ে শট নিয়ে পুরো বাংলাদেশ জ্বালিয়ে দিল, নতুন স্বাধীনতা নিয়ে এলো, তারা কোথায় এখন? সেই ছাত্ররা নিজেরাই আজকে মার খাচ্ছেন, সেই সমস্ত ছাত্ররা আজকে মার খাচ্ছেন। তার কারণ হচ্ছে ছাত্রদেরকে সামনে রেখে একদল উগ্র মানসিকতার ধর্মীয় মৌলবাদ প্রচার করবার চেষ্টা, আর মোহাম্মদ ইউনূস হচ্ছেন তাদের সর্দার। যেহেতু তার নিজস্ব কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি নেই, তিনি এই উগ্র মৌলবাদীদের নির্বাচনের মাধ্যম দিয়ে এসছেন, তাই তাদের হয়ে তিনি তোষামত করছেন। বাংলাদেশের এই মুহূর্তের সংসদীয় গণতন্ত্রে হিন্দুদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন দেওয়া হচ্ছে না, তাদেরকে শুধু মাইনরিটি হিসেবে স্বীকারই করতে চায় না। যদি তাই হয় তাহলে আমার সরাসরি দাবি, তাহলে হিন্দুদের জন্য আলাদা ইলেক্টরেট করা হোক, তাহলে হিন্দুদেরকে অন্য জেলায় ভাগ করে দেওয়া হোক। আপনারা আপনাদের সংবিধান রিরাইট করুন, সংবিধানে লিখবেন ধর্মনিরপেক্ষতার কথা, সংবিধানে লিখবেন মাইনরিটি রাইটসের কথা, সংবিধানে লিখবেন বাকস্বাধীনতা এবং নিরপেক্ষ বিচারের কথা, আর স্পেসিফিক্যালি ধরে ধরে এরকম জেনোসাইড এজেন্ডা নিয়ে হিন্দুদের ওপর আক্রমণ করবেন, এ হতে পারে না। সংবিধান রিরাইট হোক, এবং যদি মনে করা হয় তাহলে বাংলাদেশের নতুন করে স্টেটকে ডিফাইন করে হিন্দুদেরকে আলাদা করে সেপারেট ইলেক্টোরেট করে দেওয়া হোক বলে আমি দাবি করছি। আমি এই জায়গা থেকে আসছি, আমাদের সঙ্গে যোগদান করেছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। সজল, আমি গতকাল যে প্রশ্ন করেছি, একমাত্র মিডিয়া যারা শুরু থেকে বাংলাদেশের খবর দেখিয়ে এসছে, যারা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার দেখিয়ে এসেছে, তাদের অপেক্ষা করতে হয়নি যে কবে একটা আগুন জ্বলে, কবে ভয়ঙ্কর অবস্থা হবে, তার জন্য আমরা অপেক্ষা করি। প্রতি মুহূর্তের খবর তুলে ধরেছি, যে খবর বাংলাদেশও দেখানো হয়নি সে খবর আমরা দেখিয়েছি। সেখান থেকে অনেক কিছু বলা হয়েছে, আমাদেরকে চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, যাতে ইউটিউবে স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়, তারপর আমরা খবর দেখিয়ে এসেছি। শুধু তাই নয়, একই সঙ্গে প্রথম যারা চোখে চোখ রেখে ভারত সরকারকে পর্যন্ত প্রশ্ন করছে আর কবে পদক্ষেপ নেওয়া হবে, শুধুমাত্র বিবৃতি দিয়ে দায় সরাটা আর কবে। আজকে আমরা দেখলাম আপনারা বঙ্গ বিজেপির তরফ থেকে পথে নেমেছেন, আপনারা বাংলাদেশ হাইকমিশনে গেছেন। শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, আমি চালাতে বলবো আমাদের টিমকে, যে ভিসা দেওয়া বন্ধ করার কথা পর্যন্ত বলছেন শুভেন্দু। তিনি বলছেন আমদানি রপ্তানি, আমি গতকালই বলছিলাম যে কি কৌশলে এই নৃশংস বর্বর সরকারকে জব্দ করা যায়, যারা ওখানে থেকে বয়কট ভারত বলে অথচ ভারত বিদ্বেষীদের মাথায় তুলে চূড়ান্ত অরাজকতা তৈরি করে রেখেছে। আমার প্রশ্ন একটাই, যে নিঃসন্দেহে আমার এখনো প্রশ্ন আপনাদের কাছে, যে শুধুমাত্র 1-2 দিন আন্দোলন করে আপনারা থেমে যাবেন? আপনারাও কখনো কেন্দ্রে কি দিল্লির আপনাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে বলবেন কি যে আরও কড়া পদক্ষেপ নিতে? 1 এবং 2, শুধুমাত্র বিজেপি কেন? আমি যে প্রশ্ন একই সঙ্গে করেছিলাম, বাকিদের কেন কোনো দায় নেই? হিন্দু মানে তো বিজেপি নয়, আমি হিন্দু, আমি বিজেপি সমর্থক নাও হতে পারি, তারা কেন মুখ খুলছেন না, তারা কেন প্রতিবাদ করছেন না? সজল ঘোষ। আমি প্রথমে অরিত্রকে ধন্যবাদ জানাবো, যথেষ্ট সুন্দরভাবে একটা ব্যাপারকে সামনে এনে তুলে ধরেছে। ও যেমন বাংলাদেশের কথা বলছে, আমি সেরকম পশ্চিমবঙ্গের কথাও বলতে চাই, যে বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা কোন দিক দিয়ে ভালো। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা বাংলাদেশের ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে যতটা দেখানো সম্ভব হয় আপনারা পুরো তুলে ধরছেন। কিন্তু এটাও প্রশ্ন জানাই যে গত কয়েকদিন আগে বেলডাঙ্গায় ঘটেছে, মালদায় ঘটেছে, গার্ডেন নিচে ঘটেছে, আমার রাজাবাজারে ঘটেছে, সেই ব্যাপারগুলো কিন্তু আজকে আপনারা হয়তো দেখিয়েছেন, কিন্তু বেলডাঙ্গাটা কেউ কোনো কিছুভাবে দেখাতে পারেননি। এটাও দুর্ভাগ্যজনক। আর দেখুন, আমি হিন্দু, এই হিন্দু হওয়াটা কি আমার পাপ?
ববি হাকিম যতই বলুন যে এরা দুর্ভাগ্য যারা হিন্দু কোক থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি হিন্দু, আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু, কারণ স্বামীজি আমাদের শিখিয়েছেন যে মাথা উঁচু করে বলো, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। হিন্দু পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, সেই জন্য হিন্দুকে পরের ধর্মের যারা বিশ্বাস করে তারা এসে আমাদের মারে, আর আমরা সেটা সহ্য করে যাই। আমি আজকে বলবো, আজকে সেই সিপিএম কোথায়? তারা কি একটা, এরা এর আগের দিন একটা বিতর্ক ছিল, ওরা বলেছে আমরা এই পলিট ব্যুরোর সভায়, আমাদের সম্পাদক মণ্ডলীর সভায় এই আমরা বিবৃতি দিয়েছি। বিবৃতি দিয়ে হয়ে যাবে? যারা কিউবার জন্য রাস্তায় নামে, যারা রোহিঙ্গাদের জন্য রাস্তায় নামে, তারা আজকে নিজের রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক ছেড়ে দিন। ওদের আত্মার সম্পর্ক প্যালেস্টাইনের সাথে, ওদের আত্মার সম্পর্ক চীনের সাথে, কিন্তু যাদের সঙ্গে ওদের রক্তের সম্পর্ক তারাও নীরব হয়ে আছে। আমি বলবো যে নিশ্চয়ই এটা বৈদেশিক ব্যাপার। আমি বলবো কেন্দ্রীয় সরকারকে, আমার কেন্দ্রীয় সরকারকে, বিজেপির সরকারকে আরো বড় পদক্ষেপ নিতে হবে। দরকার হলে ওই দেশে আমাদের মিলিটারি অপারেশন চালিয়ে ভাবতে হবে যে আমাদের হিন্দুদের প্রোটেকশন দেওয়া যায় কিনা। ওরা শুধু হিন্দু নয়, ওরা আমার আত্মীয়, সরাসরি রক্তের যোগ। আমি তাই দাবি করব যে ওদের সাথে এখান থেকে আমাদের আওয়াজ উঠুক যে বয়কট বাংলাদেশ। বাংলাদেশের যেমন ওরা ওখানে বয়কট ইন্ডিয়া করছিল, এরা মূর্খ। ইন্ডিয়ার চাল, ইন্ডিয়ার সমস্ত কিছু যদি না যায় তাহলে ওরা খেতে পাবে না, ওরা বয়কট ইন্ডিয়া করে। আমরা যদি এখান থেকে আমদানি রপ্তানি বিষয়টা বন্ধ করে দিই, তাহলে কাল থেকে আমরা যদি ওদের উত্তরবঙ্গ থেকে জল পাঠানো যেটা বন্ধ করে দিই, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশ দেশটাই উঠে যাবে। আজকে আমাদের সেই ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের হিন্দুরা তো ওখানে মরবেই যদি এই অবস্থায় থাকে। হয় তাদের ধর্মান্তরিত হতে হবে, স্তরেও তো আমরা চাপ দিতে পারি, ভারতের মতো শক্তিশালী দেশ। আমার 10 কোটি বাঙালির এই বাংলার তারা একযোগে উদ্যোগ নিক। আমি বলতে চাই যে মাথায় রাখবেন যে এই দেশটা শান্তিপূর্ণ, কারণ এই দেশটায় সংখ্যাগুরু হচ্ছে হিন্দু। তাই মুসলিমরা 57টা দেশে যতজন আছেন তার থেকে বেশি মানুষ এই রাষ্ট্রে বসবাস করেন এবং শান্তিতে বসবাস করেন। ওরা যারা মারছে অন্য দেশে, জিহাদের নামে কি চলছে সিরিয়ায়, যে মারছে সেও সেই ভগবানকে ডাকছে, যে মরছে সেও সেই ভগবানকে ডাকছে। তাই মাথায় রাখতে হবে যে ওপার বাংলার, এই কদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন বর্ডার খুলে দাও, সবাইকে বুকে জড়িয়ে ধরো। মাথায় রাখতে হবে যে যারা ওপার থেকে আসছে তারা শুধু আমার এখানে অক্সিজেন নিতে আসছে না, তারা শুধু আমার কাজগুলো কাটতে আসছে না। মাথায় রাখবেন হিন্দু এজেন্ডা শেষ হলে পরেই আপনাদের সঙ্গেও তাদের লড়াই শুরু হবে। আরো সর্বনাশা হচ্ছে রোহিঙ্গা। প্রশ্ন হচ্ছে ওর দুটো আলাদা বিষয় সজলদা। একটা হচ্ছে যে বর্ডারের কথা বলা হচ্ছে, যে দরজায় এলে কেউ খটখট করলে আমি দরজা খুলে দেব। প্রশ্ন হচ্ছে হিন্দুরা তো দেশ ছাড়ার জন্য তৈরি নয়, তারা তো আরেকবার জ্যোতিবাবুও দেশ ছাড়ার জন্য তৈরি ছিলেন না, জ্যোতিবাবুও দেশ ছাড়ার জন্য তৈরি ছিলেন না। আরো অনেক সিপিএম এর নেতা আছে, আমার দলেও আছে, তারা কে তার নিজের ভিটে মাটিটাকে ছাড়তে চায়? একটা বেড়ালও বাড়ি থেকে যেতে চায় না। সেখানে একটা মানুষ যে তার বাবা জন্মেছে, দাদু জন্মেছে, তার ঠাকুর দাদা বড় হয়েছে, নিজেরা বড় হয়েছে, সেই জমিটাকে কে ছাড়তে চায়? মানুষ ছাড়তে বাধ্য হয়েছে, এক রাতের অন্ধকারে পালাতে হয়েছে, এক জামা কাপড়ে পালাতে হয়েছে, পরিবারেরও সবাইকে নিয়ে পালাতে পারিনি, অনেককে রেখে আসতে হয়েছে বাকি নিজেদের প্রাণ বাঁচাতে। তখন তারা ভেবেছিল চাচা আপন প্রাণ বাঁচা, কিন্তু সেই চাচার হাতে ওদের প্রাণ যাদের জন্য বর্ডার খুলতে চাইছেন তারা তো আর হিন্দুরা দুর্ভাগ্যজনকভাবে, তারা তো হিন্দুর জন্য বর্ডার খুলতে চাইছেন না, ভোট হবে না। সেটাই তো সবথেকে দুর্ভাগ্যজনক। শুধু পিসিমা নয়, মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে তিনি ঠাকুমাও। তার নাতনির ভবিষ্যতের কথা ভাবতে হবে। তার নাতনির ভবিষ্যৎটা কিন্তু আজকে সুরক্ষিত নয়। এই ঘটনা আগামী দিন পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করবে যদি এখনো তাদের নজর না পাল্টায়। অ্যাবসলিউটলি সেই জায়গা থেকে প্রশ্ন যে যদি এখন আমি বললাম না যে পাশের বাড়িতে আগুন লাগলে আর যদি সময় মতো দমকল না পৌঁছয়, ফায়ার ব্রিগেড না পৌঁছয়, সেই আগুন জ্বলতে জ্বলতে আপনার আঙিনা পর্যন্ত চলে আসবে। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি ঝন্টু বড়াইকের কাছে এবং সালাউদ্দিনের কাছে আসার আগে বাংলাদেশের শিবচর থেকে আসছে সব থেকে বড় খবর এই মুহূর্তে। বাংলাদেশের শিবচরে বন্ধ হলো ইসকনের শাখা, জোর করে ইসকনের শাখা বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের শিবচরে। ইসকনের শাখা নাম হট্ট, সেখানে বন্ধ করে দেওয়া হলো ইসকনের শাখা। কি হয়েছে? সেনাবাহিনী এসে গাড়িতে তোলে ইসকন ভক্তদের। আজ হঠাৎ সেনাবাহিনীর তরফ থেকে বিশাল গাড়ি আসে, প্রচুর সেনা নামে সেখানে ইসকনের, এবং সেখানে প্রত্যেক ভক্তকে জোর করে বলপূর্বক গাড়িতে তোলা হয়। ইসকনের প্রতিষ্ঠাতার ছবি নামিয়ে দেওয়া হয়, খুলে নেওয়া হয় বোর্ড,
দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় সবাইকে বার করে নিয়ে। কি ভয়ঙ্কর খবর! আমি বলছিলাম যে শুরু হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এর নেপথ্যে শুধুমাত্র একটা বাংলাদেশের যে ছবি দেখছি আমরা, ঘটনা দেখছি, শুধু টার্গেট ইসকন নয়, আসলে নেপথ্যে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। যতদিন না ট্রাম্প পুরোপুরি চার্জ নিচ্ছে ততক্ষণই বোধহয় বাফার টাইম এই ইউনূসের হাতে ওই পোড়ামাটি তত্ত্বের মতো, স্কচ আর্থ পলিসির মতো, আমি যাব যখন সব ধ্বংস করে দিয়ে যাব, সব পুড়িয়ে দিয়ে যাব। আমি ঝন্টু বাবুর কাছে আসছি, তবে এক লাইন সজল ঘোষের কাছে। আমি এই ট্রাম্পের জন্য বসে থাকবো কেন? ট্রাম্প তো বাঙালি নয়। আজকে বাংলার 10 কোটি মানুষ যদি আমরা একযোগে নামতে পারি এই ঘটনার প্রতিবাদে, হিন্দু মুসলমান সম্মিলিতভাবে, তাহলে এই সরকার বাধ্য হবে, আমার কেন্দ্র রাজ্য সরকার দুটো সরকার বাধ্য হবে এর বিরুদ্ধে অপারেশন অ্যাকশন নিতে। আমি আপনাদেরকে বলছি, দেখুন এই ইসকন আজকে হয়ে গেছে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এই ইসকন যত ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছু যখন এসছে, তখন এই ইসকনের মানুষগুলোর হাতে এরা খেয়েছে পড়েছে, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, এদের হাতে এরা খেয়েছে পড়েছে, এরা তাদেরকেও ছাড়ছে না, এটা বুঝতে হবে। ঝন্টু বাড়াকে কাছে আমি বলছি, নিঃসন্দেহে সজল দ্বারা বলছেন যে তারাও বলবেন, বঙ্গ বিজেপি রাস্তায় নেমেছে, তারা বলছেন দিল্লির কাছে আবেদন করবেন। কিন্তু এটা তো ঘটনা যে সত্যি যদি পররাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে যদি ইন্দিরা গান্ধী সে সময় বসে থাকতেন, তাহলে বাংলাদেশ স্বাধীনই হতো না। আজকে এই সময় দাঁড়িয়ে ভারতের মতো শক্তিধর দেশ, এত সব দিক থেকে এগিয়ে যাওয়া, বৃহত্তর ইকোনমি, এত শক্তি, এত সব দিক থেকে শক্তিশালী দেশ, ভারত যদি চায় আন্তর্জাতিক স্তরে বিষয়টাকে উত্থাপন করতে পারে না, আরো কড়া পদক্ষেপ নিতে পারে না? কি বলবেন ঝন্টু? আমি প্রথমেই বলি, দেখো, এটা একটা সুবর্ণ সুযোগ। ভারত জিও পলিটিক্সে এখন একটা গুরুত্বপূর্ণ পার্ট। এশিয়াতে এই মুহূর্তে চীনের অর্থনৈতিক অবস্থা এতটাই সঙ্গীন যে ওরা ভারতের ক্ষেত্রে অনেক বেশি ডিপেন্ডেন্ট। আর অপরপক্ষে পাকিস্তান এবং বাংলাদেশ দুটো কাউন্টার পার্ট, যারা সবচেয়ে বেশি এই মুহূর্তে সন্ত্রাসবাদী উপদ্রুত এলাকা, তাদের শোচনীয় অবস্থা। ভারত এইভাবে আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্প যেভাবে ক্ষমতায় এসেছে, অর্থাৎ একটা ভরকেন্দ্র শিফট হয়ে গেছে যেটা ভারতের ফেভারে, কিন্তু কনসোলিডেট করে, যেটা অরিত্র বলছিল, একদম কনসেপ্টটা দারুণ। যদি তারা একসাথে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘুদের রাখতে না পারে, তাহলে তাদের জন্য আলাদা অটোনমি ক্রিয়েট করুক, বা ভারত আন্তর্জাতিক মঞ্চে এই অটোনমি ক্রিয়েট করতে বাধ্য করুক। কারণ খেয়াল করে দেখবি, ইতিমধ্যে ব্রিটেন স্টেটমেন্ট দিয়েছে, ট্রাম্প ভোটের সময় ভাইটাল একটা স্টেটমেন্ট দিয়েছে, কারণ এদের কাছে খবর আছে। সমস্যা কি জানো তো, ভারতের শুধু সরকার নয়, ভারতে একটা শ্রেণীর সেকুলার ধর্মনিরপেক্ষা, এই যে ধর্মনিরপেক্ষ যাদের মধ্যে আছে বামপন্থী, আধা বামপন্থী, চরম বামপন্থী, গান্ধীবাদী, মানবতাবাদী, তৃণমূল, এদের এই যে নিশ্চুপ থাকাটা, অর্থাৎ আমার ঘরের ভিতর থেকে আওয়াজটা যদি না ওঠে, আমার ঘরের ভিতর থেকে যদি আওয়াজ না ওঠে, তাহলে ভাইব্রেন্ট হবে না। স্বর্ণালী, এটা পরিষ্কার জেনে রাখো। আজকে খেয়াল করবে, আমি খুব ইন্টারেস্টিং গতকালের প্রোগ্রামের পরে ভেবেছিলাম, আজকে অন্তত তৃণমূলের মুখপাত্র যেটা বিক্রি হয় বাজারে, বা বামেদের একটা লাইন অন্তত থাকবে, একটা খুঁটে কোনো লাইন নেই। এই যে খেয়াল করে দেখবে, ভূপেশ, এই যে তোমার হেমাঙ্গ বিশ্বাস, গাজা হোক কিউবা হোক, সব ক্ষেত্রে পাই আমরা, কিন্তু এই ক্ষেত্রে কিছু পাইনি। আমি বলছি যে হেমাঙ্গ বিশ্বাস কমরেড হবিগঞ্জের থেকে ডানা ভেঙে কলকাতায় কিন্তু পালাতে বাধ্য হয়েছিল, গান লিখেছিলেন। তারপরে তুমি খেয়াল করবে, বামপন্থী রাইটার প্রমোদনাথ বিশি এত বিপ্লব করেছে বাংলাদেশ তৈরির জন্য, পাকিস্তান তৈরির জন্য। সেই বামপন্থী রাত্রিবেলা পালিয়ে এসে লিখেছিলেন, আমিন ভালো, জমিন ভালো, ভালো শহর ঢাকা, সবার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা। এই যে বিপ্লবগুলো হয় না পাকিস্তান বাংলাদেশে, এগুলো হচ্ছে হিন্দু পল্লী ফাঁকা। আমি একদম সরাসরি সালাউদ্দিন সৈয়দ চৌধুরীর কাছে চলে যাব, ব্রিসের সম্পাদক। সালাউদ্দিন বাবু, আমার একটাই প্রশ্ন, যে এই যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই বললাম, পোড়ামাটি তত্ত্বের কথা বলছিলাম, এটিলা হুন, সেই দুর্ধর্ষ ভয়ঙ্কর হুন নেতার পলিসি ছিল, যেখান দিয়ে যাবে সেখান দিয়ে সব পোড়াতে যাবে। আমার মনে হচ্ছে ইউনূস বোধহয় বুঝতে পেরে গেছেন যে এই নৃশংসতা, এই বর্বরতার পর তার টিকে থাকা সম্ভব নয়। যে অরাজকতা শুরু হয়ে গেছে, এরপর ইউনূসকে দেশ ছাড়তে হবে, গদি ছাড়তে হবে। তাই কি সবকিছু এই মুহূর্তে কি আরো বেশি করে আগুন লাগানোর একটা মারাত্মক নৃশংস নারকীয় ষড়যন্ত্র চলছে, যাতে আরো কম করে 30-40 বছর দেশটার মেরুদণ্ড ভেঙে যায়? ধন্যবাদ স্বর্ণালী, আপনাকে আমি এভাবে বলবো যে দেখুন, কালকে যে আইনজীবী নিহত হলেন, সেই আইনজীবী নিহতের ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কেউই হিন্দু নন, অথচ গতকাল রাত থেকে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে আক্রমণ শুরু হয়ে গেছে। এবং এই যে মঞ্চে এই হিন্দুদের আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সেটা কিন্তু সনাতন জাগরণ মঞ্চ, কিন্তু ধরা হচ্ছে ইসকনকে।
আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা জানুয়ারি 20 এইখানে বাংলাদেশে যারা বাংলাদেশকে একটি হিন্দু মুক্ত তালেবান রাষ্ট্র দেখার স্বপ্ন নিয়ে ক্ষমতায় এসেছিলেন এবং তারা নিশ্চিত ছিলেন যে তাদের কমলা হ্যারিস পাস করবে, এখন ট্রাম্পের বিজয়ে তাদের সবকিছুকে ওলটপালট করে দিয়েছে। 20 জানুয়ারি তাদের শেষ দিন এবং সেই শেষ দিনের আগে তারা, আপনি যা বলছিলেন যে সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তারা পালিয়ে যাবে। আপনারা কি মনে হয় কি ভারতের হস্তক্ষেপ করা উচিত, ইন্টারভিন করা উচিত? আপনার কি মনে হয়? আমি ভারতের হস্তক্ষেপ কি হবে না হবে আমি জানি না, তবে এটা বলবো যে এই সরকারের উপর 20 জানুয়ারির পর ট্রাম্প প্রশাসনের ভয়ঙ্কর খড়গ নেমে আসতেছে। এদের প্রত্যেকের উপর স্যাংশন আসবে। আমি কিন্তু একদম অথরিটি নিয়ে অন রেকর্ড বলছি, কারণ আমার রিপাবলিকান পার্টিতে অনেক বন্ধু বান্ধব আছেন। এদের উপর স্যাংশন আসছে, বাংলাদেশের উপর পিউনিটিভ ট্যারিফ আসবে। এরা সব জেনে গেছে, এদের পালানোর সময় নেই। এই পালানোর আগে যেমন দুর্বৃত্তরা সবকিছু ধ্বংস করে পালায়, ওরা আবার পালানোর প্রস্তুতি নিচ্ছে, আর কিছুই নয়। একদমই তাই, একদম সময় শেষ। এক লাইন বলতে চাই জন্টু বাবু, এক সেকেন্ড। কিছু হবে না, সব শান্তি হয়ে যাবে। মাঝখান থেকে হিন্দু চলে যাবে। বরকত সাহেবের বইটি মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে এই সব হয় হিন্দুদের জমি দখল করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি জানি না যে আমরা যদি, আমি বলছিলাম অরিত্র যে আমরা যদি ইন্দিরা গান্ধীর সময় অপেক্ষা করতাম পররাষ্ট্রভাবে, তাহলে হয়তো আজকে বাংলাদেশ স্বাধীনই হতে পারতো না। এখনো যদি আমরা অপেক্ষা করি তাহলে হয়তো অনেক, দেখুন আর অপেক্ষা করা যাবে না, একদম সঠিক সময়, মানে তাও আমি বলবো আমরা দেরি করে ফেলেছি। অনেক দেরি হয়ে গেছে। 1940 সালে যেখানে প্রায় 20% হিন্দু ছিল, সেই শতাংশটা এখন কমতে কমতে প্রায় 6-7% চলে এসছে। এটা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, ফলে আমরা অলরেডি অনেকটা দেরি করে ফেলেছি। কিন্তু তাও বেটার লেট দ্যান নেভার। আমি বলবো যে এটা সঠিক সময়, যে ওই 6%-7% মানুষের জন্য। আমাদের ভারতবর্ষের শক্তি কিন্তু একটাই, যে বিশ্বের 120 কোটি হিন্দুর মধ্যে অন্তত 110 থেকে 15 কোটি হিন্দু ভারতের ভূমিতে আছে। ফলে এই 110 থেকে 15 কোটি হিন্দুকে যদি আমরা এক জায়গায় করতে পারি, এই তৃণমূল বামেদের এই যে নোংরা রাজনীতি, হিন্দু মানে বিজেপি, এই প্রোটোকল থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি এবং হিন্দুরা যদি হিন্দুদের জন্য লড়াই করেন, তাহলে ওই 7%। একদমই তাই, অপেক্ষায় থাকবো সেই কড়া পদক্ষেপ এবং একজোট হয়ে বিশ্বজোড়া প্রতিবাদ। নজর থাকবে আমাদের। সময় আপাতত শেষ, এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।